কলকাতার তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল। সম্রাট শাহজাহান নির্মিত তাজমহলের সাথে নির্মাণগত দিক থেকে মিল থাকায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার তাজমহল নামে পরিচিত। কিন্তু আপনারা কি জানেন ব্রিটিশ শাসকেরা কেন তৈরি করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল? আজ যারা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করেছেন তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে অবস্থিত ঘূর্ণায়মান পরীকে দেখেনি এমনটা হতে পারে না। কিন্তু জানেন কি কেন এই পরী আজ আর ঘোরে না? কিংবা অনেকেই জানেন না অতীতে কেন ভিক্টোরিয়াকে কালো রং করে দেওয়া হয়েছিল। কলকাতার অন্যতম পর্যটন স্থান এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের এই সকল অজানা কাহিনী তুলে ধরবো আমরা। 1872 থেকে 1911 সাল পর্যন্ত এখনকার কলকাতা ছিল সেই সময় ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী। 1767 সালে কলকাতায় কেবল দুটি মাত্র জেলখানা ছিল, একটি ছিল লালবাজারে, অপরটি ছিল বড়বাজারে। এদের মধ্যে একটি ছিল লঘু অপরাধের জন্য আর অপরটি ছিল ঘৃণ্য অপরাধের জন্য। তখন ইংরেজ শাসকেরা যে হারে যথেচ্ছ ধরপাকড় করত তাতে জেলে আর আসামি রাখার জায়গা হচ্ছিল না, আর সেই জন্য নির্মাণ করা হয় প্রেসিডেন্সি জেল। আর প্রেসিডেন্সি জেল যেখানে নির্মাণ করা হয়েছিল সেখানেই পরবর্তীকালে নির্মাণ করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1906 সালে এই জেলটি স্থানান্তরিত হয়ে আলিপুরে চলে যায়। এরপর এই জেল ভেঙে রানীর স্মৃতিসৌধ নির্মাণের ব্যবস্থা করা হয়। 1901 সালের 22শে জানুয়ারি রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে ঠিক করা হয় রানীর স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তখন বড়লাট লর্ড কার্জন ঠিক করেন কলকাতার বুকে এক সুবিশাল স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, যা হার মানাবে তাজমহলের ঔজ্জ্বল্য ও স্থাপত্যশৈলীকে। এই জন্য রাজস্থান থেকে নিয়ে আসা হয় মাকরানা মার্বেল। এই মার্বেলই তাজমহল তৈরির সময় ব্যবহার করা হয়েছিল। এই স্থাপত্যটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্টিন অ্যান্ড কোম্পানির উপর। মুখ্য স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এমারসনকে বলা হয় যে ইটালিয়ান রেনেসাঁস স্থাপত্য শৈলীর ধাঁচে এটিকে নির্মাণ করতে, কিন্তু এমারসন শুধু ইউরোপীয় স্থাপত্যের মতো এটিকে নির্মাণ করতে তীব্র আপত্তি জানান। তিনি কৌশলী কাজের মধ্যে মুঘল প্যাটার্ন যোগ করেন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। এই বিশাল স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ। এই স্মৃতিসৌধকে ঘিরে একটি বিশাল বাগানও তৈরি হয়। এই বাগানের নকশা করেছিলেন লর্ড রেডসেল এবং ডেভিড প্রেইন। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। এই স্মৃতিসৌধের সবথেকে দৃষ্টিনন্দন স্থানটি হলো এই স্থাপত্যের মাঝখানে থাকা একটি গম্বুজ। এই গম্বুজটির নিচের হলটিকে বলা হয় কুইন্স হল, আর এই গম্বুজটির ঠিক উপরে বসানো রয়েছে একটি ব্রোঞ্জের পরী। এই স্থাপত্য নির্মাণের সময় কিন্তু পরীটি বাতাসের প্রভাবে ঘুরত, কিন্তু বর্তমানে সেই পরী আর ঘোরে না। 1986 সালে বজ্রবিদ্যুতের কারণে এই পরী তার ঘূর্ণন বন্ধ করে দেয়। বায়োডাটা অব অ্যাঞ্জেল নামে পরী সংক্রান্ত ভিক্টোরিয়ায় পুরনো নথিপত্র থেকে জানতে পারা যায় 1921 সালে প্রায় 6,500 টন ওজনের এই ব্রোঞ্জের মূর্তিটি ভিক্টোরিয়ার মাথায় বসানো হয়, আর এই মূর্তিটির নির্মাণ হয়েছিল ইতালিতে। এই পরীটির নাম হলো অ্যাঞ্জেল অব ভিক্টোরিয়া। অর্থাৎ আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কেন 200 ফুট উচ্চতায় বসানো এই পরীটি কলকাতার অন্যতম দর্শনীয় আকর্ষণ। পূর্বে পরীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলেও পরবর্তীকালে 15 কোটি টাকা ব্যয় করে সেই পরীটিকে আবার ঠিক করে তোলা হয়। পরী যাতে অবাধে ঘুরতে পারে তার জন্যই এর নিচে রয়েছে বল বিয়ারিং। আগে এই পরী ঘোরার জন্য ঘন্টায় প্রায় 15 কিলোমিটার বেগে হাওয়ার প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে এই বল বিয়ারিং ধীরে ধীরে ক্ষয়ের ফলে ঘন্টায় এখন প্রায় 20 কিলোমিটার বেগের হাওয়ার প্রয়োজন হয়। এছাড়াও পরীর ঠিক নিচে রয়েছে দুটি পাত্র, যার মধ্যে একটিতে রয়েছে পারদ এবং অপরটিতে রয়েছে 7 থেকে 8 লিটার তেল। এবার আপনার মনে হয়তো প্রশ্ন হতে পারে এই দুটি তরল পদার্থের কাজ কি? পারদের কাজ হলো আর্থিং করা, অর্থাৎ বজ্রপাতের সময় এই পারদ আর্থিংয়ের কাজ করে পরীকে গঠনগত দিক থেকে রক্ষা করবে। আর তেলের কাজ হলো বল বিয়ারিংকে সচল রাখা, অর্থাৎ পরী যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে সেই দিকটিকেই বজায় রাখে এই তেল। তবে বর্তমানে পরীটিকে ঘুরতে না দেখার কারণটি হলো পরীর নিচের বল বিয়ারিংয়ের ক্ষয় এবং মৃদু বাতাস। তবে আপনি কি জানেন এই ভিক্টোরিয়ার রং সাদা হলেও অতীতে এটিকে একবার কালো রং করা হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘটনাটি ঘটে। সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ এবং আমেরিকার সেনাদের বড় একটি ঘাঁটি। 1942-43 সাল নাগাদ কলকাতায় জাপানি সেনাদের আক্রমণ শুরু হয়। 1942 সালে কলকাতায় বোমা পড়ে খিদিরপুর ডকের ব্যাপক ক্ষতি হয়।
এ পুরো আক্রমণ চালানো হয়েছিল জাপানি বিমান বাহিনীর তরফ থেকে। দিনের আলোয় ব্রিটিশ সেনারা যুদ্ধ সামলে নিতে পারত, কিন্তু রাতের অন্ধকারে জাপানি বিমান হানা হয়ে উঠত ভয়ঙ্কর। জাপানি আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরের বিশাল বাড়ি, স্থাপত্য এবং রাস্তাঘাট, আর তাই রাতের ব্ল্যাক আউটের সিদ্ধান্ত নেওয়া হয় শহরকে বাঁচাতে। বাড়িঘরের আলো যেমন নেভানো থাকতো, তেমন রাস্তাঘাটের আলো নেভানো থাকতো সন্ধ্যের পর থেকে। কিন্তু ব্রিটিশ শাসকের মনে সে সময় সংশয় জাগে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কি হবে? চাঁদের আলোয় ভিক্টোরিয়ার সাদা মার্বেল মারাত্মক উজ্জ্বল হয়ে উঠত, আর সেই কারণেই 1943 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় এই সৌধটিকে কালো রং করে দেওয়া হবে। আর ব্রিটিশরা কখনোই চায়নি কোনোভাবেই এই কথা জাপানিদের কানে যাক, আর সেই সময় সেই জন্য কাউকে কালো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি তুলতে দেওয়া হয়নি। সব জায়গায় লেখা ছিল ফটো প্রহিবিটেড, যদিও তারপরেও দু একটি ছবি থেকে যায়। আর সম্প্রতি ইন্টারনেটের দৌলতে আবারও সেই সমস্ত বেশ কিছু ছবি সামনে এসেছে, যাতে পুরনো কলকাতার ছবির মধ্যে দেখা গিয়েছে কালো ভিক্টোরিয়ার ছবিও। লর্ড কার্জন তাজমহলের সাথে সৌন্দর্য জনপ্রিয়তার টেক্কা দেওয়ার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল বানান। বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন বলাই যায়। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে দেখতে আসেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।